এটাই গ্রামারের সবচেয়ে বড় একটা টপিক। আর এই টপিকসটা কমপ্লিট করতে পারলে মোটামুটি গ্রামারে অনেকটা হয়ে যায়। আর পার্ট অফিস থেকে যে কোনো চাকরির পরীক্ষায় সর্বনিম্ন 3 থেকে 5 মার্ক হলে আসবেই 100%। আর এটা আসবে আসলে এটা চাকরির পরীক্ষা দিয়ে এখান থেকে পার্ট অংশ থেকে আসবে। তারপরেও এই পার্ট অফিস না পারলে আমরা গ্রামাটিক্যাল ভালো পারবো না। রাইট ফ্রম ভার্ব বলেন, তারপরে প্রিপোজিশনের কিছু পার্ট বলেন, প্রিপোজিশন তো পার্ট অফিসের ভিতরে পড়ে। তারপরে টেন্সের ক্ষেত্রে, বাক্য প্লেসের ক্ষেত্রে, কমপ্লিটেন্ট সেন্টেন্সের ক্ষেত্রেও একটু সমস্যা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সবাই খাতা কলম নিয়ে বসছি তো আজকে একটু আপনাদের লিখতে হবে আর কি। আজকে আমাদের থিওরিক্যাল ক্লাসটা হবে, 2টা ক্লাস থিওরিক্যাল হবে। তারপরে আমাদের এমসিকিউ ভিত্তিক যে 85টা প্রশ্ন দেখলাম পার্ট অফিস থেকে বিগত পরীক্ষা আসছে, আমার একটা বই দেওয়া আছে গাজী মিজানুর রহমান স্যারের, ওটা দিয়ে আমরা প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমরা সমাধান করব, প্লাস হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই কারণে আগে আমাদেরকে কিন্তু পার্ট অফিসটা আমাদের শিখতে হবে, জানতে হবে। তো সবাই একটু ক্যামেরা অন করেন, আমি বলি আপনারা একটু লেখেন। তা আপনার লেখাগুলো আমরা দেখি, আমি দেখি, তাহলে আর আপনারাও অপরের দেখবেন। দেখার ফলে হবে কি আপনাদের লেখাটা কমপ্লিট হয়ে যাবে। একটু পড়তে হবে আর কি। লেখেন, লিখতে লিখতে অনেকটা 50%-এর বেশি কমপ্লিট হয়ে যাবে। তারপর একটু আপনারা দেখবেন, তারপরে সম্পূর্ণ কমপ্লিট হবে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? 2জন দেখলাম ক্যামেরা অন করছেন, এবার হচ্ছে আর 2জন, বাকি 2জন একটু কষ্ট করে ক্যামেরা অন করবেন, প্লাস খাতা কলম নিয়ে লিখবেন। আর যদি সময় দিতে বলেন একটু সময় দিব, সমস্যা নেই। আচ্ছা, একজন বাকি আছে দেখছি। উপরে টপিকস লিখে ফেলেন। এই যে হ্যাঁ, অমি আফরিন আপু, হ্যাঁ হ্যাঁ, অমি আফরিন আপু এখানে লেখছে, এইভাবে হেডিং দেন যে আমরা পার্টস অফ স্পিচ। অমি আফরিন আপু, আপনার পার্টের সাথে এস হবে, পার্টস মানে অংশ, অংশগুলো এস হবে। আর আপনার স্পিচ বানানটা SP, তারপর ECH হবে, মাঝখানে এটা ই হয়ে যাবে। আপনি এবার সবাই লিখে নেন। ক্যামেরা অন করেন, বাদ বাকিগুলো ভালো হয় আর ক্যামেরা অন করলে আমার সুবিধা হয়। মেহরুন্নেস আপু, ক্যামেরা অন করেন আপনি। আচ্ছা, প্রথমে লেখেন, শুরু করে দিই। বাক্যে লেখেন, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক ওয়ার্ডকেই পার্ট অফ স্পিচ বলা হয়। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক ওয়ার্ডকেই পার্ট অফ স্পিচ বলা হয়। এতটুকু লেখেন। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক ওয়ার্ডকেই পার্ট অফ স্পিচ বলা হয়। লেখা হয়ে গেলে আমাকে জানাবেন, কিংবা আপনারা দেখলে ভালো হইতো আমার আর কি। মেরুন্নেস আপু, আপনি ক্যামেরা অন করেন প্লিজ। আলমগীর বন্ধু, প্রবলেম না থাকলে ক্যামেরা অন করলে ভালো হয়, কারণ আজ প্রবলেম হলে থাক। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা হয়। এটা আসতে পারে, এক পরীক্ষা দেখলাম এটাও আসছে, অ্যাডমিশন পরীক্ষাতে সংজ্ঞাটা। লেখাগুলো আমরা একটু দ্রুত লেখার চেষ্টা করব, যেহেতু আমরা এটা নোট করছি রাফের মতনই, খারাপ ভালোর সমস্যা নাই, নিজেটা নিজে বুঝতে পারলে হয়। তো দ্রুত করবো, তাহলে আমাদের সামনে আগাতে পারবো। আর একটা কথা বলে রাখি, পার্ট অফ স্পিচের মধ্যে কিন্তু এর ভিতরে আমাদের হচ্ছে নাম্বার, জেন্ডার, এগুলো আমাদের চলে আসবে। এটা আমাদের কমপ্লিট করে নিতে হবে, এর ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো লেখা হলে আমরা লিখি পার্ট অফ স্পিচ 8 প্রকার। দেখেন, পার্ট অফ স্পিচ 8 প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার।
প্রথম নম্বর হচ্ছে নাউন, NOUN, নাউন। প্রথম হচ্ছে নাউন। আমরা শুধু 1 নম্বর 2 নম্বর দিয়ে এভাবে 8টা লিখে ফেলবো, তারপর আমরা নিচে আলোচনায় আসবো, সংক্ষিপ্ত আলোচনা, তারপর ডিটেলস আলোচনা। প্রথম হচ্ছে নাউন, হ্যাঁ নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, PROPO, তারপর নাউন। আমাকে একটু বানানগুলো দেখালে ভালো হয়, আমি দেখতাম বানান সহকারে। হ্যাঁ নাউন সারিয়ারে ঠিক আছে, প্রোনাউন ঠিক আছে বানানটা। তারপরে হচ্ছে মেহেরুন্নেসাপুর, ঠিক আছে। তারপর হচ্ছে অমি আফরিন আপু, বানানটা দেখা যাচ্ছে না। হ্যাঁ আপু অ্যাডভান্স, আচ্ছা উনি লিখে ফেলছে। আচ্ছা তারপর অ্যাডজেক্টিভ ঠিক আছে, লেখেন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা অ্যাডজেক্টিভ ADJECTIVE, অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাডজেক্টিভের ওর ভার্ব, VERB। তারপর হচ্ছে অ্যাডভার্ব, VERB, অ্যাডভার্ব। তারপরে হচ্ছে অ্যাডভার্ব লেখছেন, লেখার পরে প্রিপোজিশন, PRE। আচ্ছা কেউ যদি বানানোর প্রবলেম হয় তাহলে যে অমি আফরিন আপুরটা দেখে লেখেন। আচ্ছা আপু যখন লিখে ফেলছে, আপু আপনি ক্যামেরা এবার ধরে রাখেন, ওরা দেখে কমপ্লিট করে ফেলুক, ওদের জন্য ভালো হবে। আপনার লেখা কমপ্লিট হয়ে আমাকে একটু দেখাবেন, তাহলে ভালো হবে। যাদের কমপ্লিট হয়ে যাবে দেখায় দিবেন। আমারটা কি দেখা যাচ্ছে? জি দেখা যায়। আমারটা কমপ্লিট। জি আপনি ধরে রাখেন, আপনারা দেখা যাচ্ছে। আর এটা আজকে যে যতটুকু ক্লাস হয়েছে এর উপরে কালকে আবার ক্লাস শুরু করার আগে, মানে নেক্সট ক্লাস শুরু করার আগে আবার একটা পরীক্ষা নিয়ে নেব, কিন্তু 15 মার্ক হোক, 20 মার্ক হোক, 10 মার্ক হোক, ক্লাস টেস্ট নেব। আজকে কিন্তু অমি আফরিন আপু আপনি পরীক্ষা দেননি, মোটামুটি সবাই দিচ্ছে পরীক্ষা। আচ্ছা যাই হোক, আপনি দেননি, আপনি প্রশ্নটা আজকে সমাধান করছে, এটা এখান থেকে ভিডিওটা দেখে নেবেন। ওকে। আচ্ছা সবার কি হয়েছে? লেখা হলে আমাকে দেখাবেন। শাহরিয়ার জামান আপনার লেখা কমপ্লিট? জি কমপ্লিট। মেহরুন্নেসা আপু আপনার লেখা কমপ্লিট? কমপ্লিট, হ্যাঁ আচ্ছা ধরে নিলাম কমপ্লিট। আচ্ছা তাহলে আমরা আলোচনা চলে যাই। তাহলে আমরা দেখেন, আপনি নিচে লেখেন নাউন, লেখেন নিচে আপনার লেখেন নাউন লিখবেন। নাউন নিচে টান দিবেন, টান দিয়ে 2টা অ্যাপোস্ট্রফি দিয়ে আপনার হচ্ছে শুরু করবেন আর কি, 2টা কোলনের মতন দিয়ে শুরু করবেন। হ্যাঁ ঠিক আছে, লিখবেন। এটার বাংলাটাও আমরা লিখে ফেলবো একবারে। দেখবেন সাধারণভাবে কোনো কিছুর নামকে নাউন বলে। সাধারণভাবে কোনো কিছুর নামকে নাউন বলে বা নাউন বলা হয়, যে কোনো কিছু নাম হতে পারে। এটা লিখবেন, লেখার পরে যেমন লিখবেন, আমরা একবারে এক্সাম্পল দিয়ে যাব। লিখবেন সাধারণভাবে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। মেহরুন্নেসা আপু আপনি নাউন লেখেন, লিখে ওদের মতন যে অমি আফরিন আপু একটু দেখান কীভাবে লিখছেন, এভাবে একটু উনি লিখবে। অমি আফরিন আপুরটা একটু দেখেন, আপনি দেখে এভাবে লিখে ফেলেন। সাধারণভাবে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, ঠিক আছে। তারপর লিখবেন যেমন একটু টান দিবেন, আমরা উদাহরণ একসাথে দিয়ে যাব। হ্যাঁ সাথে যেমন লিখবেন, হ্যাঁ যেমন। তাহলে আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলা হয়, কোনো কিছুর নামকেই। মেহরুন্নেসা আপু একসাথে যাই আমরা, একটু আপনার দ্রুত করেন, তাহলে আমরা একসাথে যাই। কোনো কিছুর নামকে নাউন বলা হয়। এই যে অমি আপু অমি লিখে ফেলছে। আচ্ছা যাই হোক, অমি একটা নাম,
লেখেন অমি, তারপরে সান, সান লেখেন, সান মানে সূর্য, সূর্য একটা নাম, মন, চাঁদ, চাঁদ একটা নাম, তারপরে লেখেন পয়েট, ঠিক আছে, ওর একটা নাম, রিভার নদী, নদী একটা নাম, ইত্যাদি লেখেন। কারণ 3-4টা লিখে আমরা সবাই জানি মূলত যে কোনো কিছু নাম বোঝাবে তাহলে সেটা নাউন। যেমন হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তাই লাভটা কী? লাভটা কিন্তু এখানে ভালোবাসা একটা নাম, কিন্তু এখানে এই বাক্যতে কিন্তু লাভ কিন্তু ভার্বের কাজ করতেছে, কারণ ভালোবাসি, ভালোবাসতে আছে, ভালো কোনো কিছু কাজ বোঝাচ্ছে এখানে। আচ্ছা আমরা ভার্বে না যাই, আমরা শুধু নামই যাই। আচ্ছা ইত্যাদি লিখে ফেলেন, তাহলে অনেকগুলো নাম লিখে ইত্যাদি, যে কোনো কিছু নাম হতে পারে, ঠিক আছে। চন্দ্র, সূর্য, তারপর মানুষ, তারপরে আমরা যা কিছু দেখতে পাই দুই চোখ দিয়ে, মূলত যাদের সেগুলাই সবই হচ্ছে নাউন, যা দেখতে পাই সেটাই নাউন, এটাও লিখতে পারেন। কোনো কিছু নামকে আমরা নাউন বলি। আচ্ছা তারপরে দ্বিতীয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের এবার হেডিং দেন আপনারা। হ্যাঁ প্রোনাউনে লিখবেন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তনে যেটা হবে, লেখা হলে দেখাবেন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে এখানে আমরা উদাহরণ দিব, লেখা হলে বলবেন। লেখা হলে দেখাবেন আমাকে, সময় নষ্ট করবো না। আচ্ছা প্রোনাউন বলে, ঠিক আছে। আচ্ছা এতটুকু বুঝলাম। তাহলে আমরা একটু বুঝি নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। যেমন মনে করেন যদি ব্যক্তিবাচক হয়, যেমন হচ্ছে শাহরিয়ার বলতেছি, প্রতি বাক্যে কিন্তু শাহরিয়ার ভালো ছেলে, শাহরিয়ার চাকরি করে ঢাকাতে, শাহরিয়ার ফুটবল খেলে, শাহরিয়ার ক্রিকেট খেলতে পারে, শাহরিয়ার খেলা দেখে। এই যে বারবার শাহরিয়ার নামটা না বলে আমরা বলতে হবে আমাদের হি, সেটা যে নাউন, হি কিন্তু এটা প্রোনাউন। এই যে নামে শাহরিয়ার পরিবর্তে হি ব্যবহার করতেছি, এটা হচ্ছে প্রোনাউন। আবার যেমন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সি, ঠিক আছে, সিঙ্গুলার হচ্ছে সি, সিঙ্গুলার হচ্ছে হি, আবার হচ্ছে প্লুরাল হচ্ছে হিজ, আর প্লুরাল হচ্ছে হার। ছেলেদের ক্ষেত্রে হিজ, মেয়েদের ক্ষেত্রে হার। যখন আমরা ইয়েতে যাব, যে যখন আমরা অ্যাকচুয়ালি নাম্বারে যাব, তখন এগুলো আমরা শিখেই দেব। হ্যাঁ তারপরে এটা তো বুঝতে পারছি। আর যেমন কোনো জড়বস্তুর ক্ষেত্রে ইট হয়, বাংলাদেশ যেমন অনেক সুন্দর, তারপর হচ্ছে বাংলাদেশ ছোট, বাংলাদেশে বারবার বাংলাদেশ না বলে ইট বলবো, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন, ঠিক আছে। প্রোনাউনের ভাগ আছে, এগুলো যখন প্রোনাউন আলোচনা করব তখন প্রোনাউনের সব ডিটেলস আলোচনা করব। এবার আমরা জাস্ট শুধু ধারণা নিচ্ছি। এবার লিখবো আমরা অ্যাডজেক্টিভ। আমরা লিখবো অ্যাডজেক্টিভ। হ্যাঁ অ্যাডজেক্টিভে আমরা কি লিখবো দেখেন, যে ওয়ার্ড দ্বারা, দেখেন যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। আচ্ছা আস্তে আস্তে বলে আস্তে আস্তে লেখেন। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় প্রোনাউন। তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মাথা ঠিক নাই। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বলি, আমরা এখানে একটু বোরিং লাগতে পারে এই ক্লাসগুলোতে, কারণ যেহেতু লিখিত ক্লাস, যখন আমরা মানে সলভ ক্লাসে যাব, সলভ করবো তখন খুব ভালো লাগবে, দেখবেন খুব মজা, তখন খুব ভালো লাগবে। যখন নিজে পারবেন, বুঝবেন, তখন খুব ভালো লাগে।
মানে ভালো লাগে, আমি দেখছি আমার নিজে থেকে দেখছি যখন আমি বারবার পড়তেছিলাম, যেগুলো হচ্ছে বিগত প্রশ্নগুলো যেগুলো পারতেছিলাম, উত্তর সাথে মিলাচ্ছিলাম, খুব আনন্দ লাগতেছিল। বাহ, শিখে গেছি তো, এই তো শিখে গেছি। যেটা কনফিউশন ছিল সেটা আন্ডারলাইন করে রাখছি, তারপর ওটা দেখে দেখে আবার বিভিন্ন হেল্প নিয়ে দেখছি যে আসলে কী জন্য এটা হলো, কেন এটা হলো না আর কি। আচ্ছা, লেখা হয়েছে। আমি আবার বলি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন অ্যাডজেক্টিভের উদাহরণ, যেমন এই যে একজন দিয়ে দিছে গুড, আচ্ছা গুড ব্যাড, ঠিক আছে, গুড ব্যাড লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনার গুড ব্যাড ফ্যাট, টিনি। তারপর যেমন সংখ্যার কাউন্টও বোঝায়, যেমন কাউন্টও লিখতে পারেন, কোন সংখ্যার পরিমাণ বোঝায়। আবার ওয়েটও লিখতে পারেন, হয়তো অনেক কিছু বোঝাতে পারে, ইত্যাদি লেখেন। দুই একটা এক্সাম্পল দিয়ে ইত্যাদি লিখবেন। আমরা যখন অ্যাডজেক্টিভের ডিটেলসে যাব তখন আমরা ডিটেলসে ওখানে দেখে নিব, জাস্ট একটা ধারণা মাত্র এখানে। আচ্ছা, ফ্যাট মানে কিন্তু মোটা, টিন মানে হচ্ছে চিকন, এরকম টিনি মানে চিকন বোঝাচ্ছে। আবার স্মল মানে হচ্ছে কি ছোট বোঝায়, বিগ মানে বড় বোঝায়, এরকম আসলে এরকম সংখ্যার পরিমাণ এরকম ইত্যাদি এগুলো আসবে। আচ্ছা, তারপর আমরা ভার্বে চলে যাই। লেখেন ভার্ব, 4 নম্বর লেখেন ভার্ব। লেখেন ভার্ব হলো এমন শব্দ যা দ্বারা কিছু হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি মানে কাজ বোঝায়। আমি আমার মতন বলি, ভার্ব হলো যা দ্বারা, এভাবে লিখবো। হ্যাঁ লেখেন ভার্ব হলো এমন, আচ্ছা এবার লেখেন ভার্ব হলো এমন ওয়ার্ড যা দ্বারা কোনো কিছু করা বা কাজ, যা দ্বারা কোনো কাজ বোঝাবে। এক কথায় লিখি আমরা, ভার্ব হচ্ছে এমন ওয়ার্ড যা দ্বারা কোনো কাজ বোঝাবে, কাজ করা বোঝাবে, সরি কাজ না, কাজ করা, কাজের নাম হলে নাউন হয়ে যাবে, কাজ করা বোঝাবে। তবু ভার্ব হলো এমন ওয়ার্ড যা দ্বারা কোনো কাজ করা বোঝাবে, এতটি লিখবো। লিখলে আমরা লিখবো ডু, এক্সাম্পল দেবো, যেমন ডু মানে করা, তারপরে হচ্ছে ক্যাচ মানে ধরা, রাইট মানে লেখা, রান মানে দৌড়ানো, সি মানে দেখা ইত্যাদি। যেটা মনে হয় 4-5টা এক্সাম্পল দিয়ে এটা কমপ্লিট করে দেন, কারণ যখন ডিটেল যাব তখন দেখব ভার্বের অনেক রূপ আছে, সেটা দেখব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ইন্টিটিভ ভার্ব, তারপরে আপনার হচ্ছে আরও অনেক রূপগুলো আছে, সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, সব কিছু এগুলো পরবর্তীতে আমরা আলোচনা আসবো। এতটুকু হলে আমাকে একটু দেখাবেন, ভার্বটা কমপ্লিট হলে আমাকে একটু দেখাবেন। হ্যাঁ, ভার্ব কমপ্লিট আমাকে একটু দেখাবেন। হ্যাঁ, ইত্যাদি লিখে দেন তাহলে, 3-4টা এক্সাম্পল দিয়ে ইত্যাদি লিখে দেন, 3-4টা এক্সাম্পল দিয়ে ইত্যাদি লিখে দেন। তার ভার্ব হয়ে গেলে আমরা চলে যাচ্ছি আবার প্রিপজিশনে। ভার্ব হয়ে গেছে, ও আচ্ছা সরি অ্যাডভার্ব আছে, আচ্ছা অ্যাডভার্বে চলে যাই। সিরিয়ালি করি, এটাই ভালো হবে। হ্যাঁ অ্যাডভার্ব, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে। মানে আমি আবার হচ্ছে ভাবে করতেছিলাম তো, মানে নিজে থেকে বসে বসে। না ঠিক আছে আপু, আমি বিষয়টা হচ্ছে আমি তো এমনি বসে আছি, কোনো বইটই সাথে নাই, এই জন্য সিরিয়ালটা আমার মনে হচ্ছে না। আমি তো এমনি বসে আছি, বইটি কোনো কিছু নেই, এই জন্য সিরিয়াল মনে হচ্ছে না। আচ্ছা অ্যাডভার্ব, ঠিক আছে। হ্যাঁ, এবার অ্যাডভার্বের সংজ্ঞাটা লিখি। যে ওয়ার্ড দ্বারা, দেখেন যে ওয়ার্ড দ্বারা ভার্বের কাজ, দেখেন যে ওয়ার্ড দ্বারা ভার্বের কাজ কোথায় হয়, কখন হয়, কিভাবে হয় ইত্যাদি বোঝায় তাকে অ্যাডভার্ব বলা হয়। যে ওয়ার্ড দ্বারা ভার্বের কাজ কখন হয়, কখন, কিভাবে, কোথায় ইত্যাদি বোঝায় তখন তাকে অ্যাডভার্ব বলা হয়। যে ওয়ার্ড দ্বারা ভার্বের কাজ কোথায়, কিভাবে, কখন ইত্যাদি বোঝায় তখন তাকে অ্যাডভার্ব বলা হয়। আচ্ছা আফরিন আপু, আপনি সবসময় দেখিয়ে লিখবেন, আপনি দেখাবেন আর বাদ বাকি ওরা আপনারা দেখে লিখে ফেলবে। ক্যামেরা আপনারা অন রাখবেন।
যারা ভার্বের কাজ কোথায় হয়, কখন হয়, কিভাবে হয় ইত্যাদি বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। হ্যাঁ, অ্যাডভার্ব বলে। কারণ আমরা জানি যে এই দেখেন আমরা কিন্তু এক্সাক্ট কিন্তু নাউন আর প্রোনাউনকে মডিফাই করছে। এখানে একটা প্রশ্ন ছিল এর আগে, কারণ নাউন আর প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিবর্তন বোঝাচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব কিন্তু টোটালি আলাদা। অ্যাডভার্বটা হচ্ছে আপনাকে কার বোঝাবে, ভার্বের, শুধু একমাত্র কার, ভার্বের। তারপরে অন্য কিছু মডিফাই করবে, সেটা আমরা পরে দেখাবো। মডিফাইও করবে ভার্ব সবগুলো, শুধুমাত্র নাউন প্রোনাউন ব্যতীত সবাইকে মডিফাই করতে পারে এরা, সেটা আমরা দেখবো পরে অ্যাডভার্বটা। আচ্ছা, এবার যদি হয়ে যায় তারপরে এটা একটু উদাহরণ আমরা দিয়ে যাব, তাই না? আচ্ছা, উদাহরণ যেমন হচ্ছে ওয়েল, দেখবেন ওয়েল মানে কাজ হয়েছে, মানে কাজটা ওয়েলভাবে হয়েছে, মানে খুব ভালো হয়েছে, মানে এটা কাজ হচ্ছে। হ্যাঁ, ওয়েল, WE ওয়েল, ওয়েল লিখবেন। তারপরে আবার লিখতে পারেন হচ্ছে নাইস, সুন্দরভাবে হয়েছে, কিংবা হচ্ছে আপনার মানে শর্টলি হয়েছে, শর্টলি লিখতে পারেন। আবার লিখতে পারেন হচ্ছে ডিপলি, মানে এভাবে কাজটা কীভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে কি খারাপভাবে হয়েছে, যেভাবে হোক এটা কিন্তু ভার্বকে মডিফাই করতেছে, এরকম বোঝাবেন। আপনি ক্যামেরা অন করে দেখান আর সবাই লেখুন, তাহলে আপনার ভালো হবে আমাদের জন্য আর কি। ইত্যাদি ইত্যাদি লিখে ফেলেন, এত এক্সাম্পল যাব না, ইত্যাদি লিখে ফেলেন। এবার হচ্ছে আমরা আসবো প্রিপোজিশন। প্রিপোজিশন মেবি 6 নম্বর স্টেপ হবে হয়তো বা। প্রিপোজিশন, 6 নাম্বার। হ্যাঁ, প্রিপোজিশন। প্রিপোজিশনটা যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে ভালো হবে। আমি যেভাবে আর কি মনে রাখি সেইভাবে লিখি। লেখেন, প্রি শব্দের অর্থ পূর্বে বা আগে। আমি আমার মতনই বললাম আর কি। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে, এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। পজিশন মানে পজিশন নিয়ে থাকো, অবস্থান নেওয়া, মানে পজিশন অর্থ অবস্থান। প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ এতটুকু লেখেন আগে, অর্থাৎ পর্যন্ত লেখেন। প্রি শব্দ হচ্ছে পূর্বে বা আগে, এবং পজিশন শব্দ অর্থ অবস্থান। হ্যাঁ, সারিয়া লিখতেছি, লেখে নিক। মেহরুন্নেসা প্রমণে লিখতেছি, লেখে নিক। লেখা হলে আমাকে বলবেন। হ্যাঁ, লিখছেন অবস্থান। আচ্ছা, অর্থাৎ লেখেন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের পূর্বে লেখেন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে বা ব্যবহৃত হয়ে অন্য পদের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয়। অন্য ওয়ার্ডগুলোর সম্পর্ক স্থাপন করেন। লেখেন, এভাবে লিখে পারেন, অন্য ওয়ার্ডে লেখেন, ভালো হবে। যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডগুলোর সাথে, ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, হ্যাঁ, পূর্বে বসে অন্য ওয়ার্ডগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে। কার? নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, এটা লেখেন। একটু স্লোলি বলেন, একটু স্লোলি। ও আচ্ছা, বলি, দেখেন। আবার, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, হ্যাঁ, পূর্বে বসে অন্য সকল ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের, অন্য সকল ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। হ্যাঁ, অন্য সকল ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশনও বুঝিয়ে দিব ভালোভাবে ইনশাল্লাহ। প্রিপোজিশনও অনেক সুন্দর, ভালো করে কিছু কিছু আছে মনে রাখার মতন, কিন্তু যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ, সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয়। আর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো তো আপনার টানা মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই।
হ্যাঁ, হলে আমাকে জানাবেন, দ্রুত করব, বেশি সময় আমরা ওয়েস্ট করব না, আমরা সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেব। হ্যাঁ, সবার হলে আমাকে একটু দেখাবেন, সবার হলে একটু দেখাবেন, আমি পরবর্তী স্টেপ চলে যাব। ও আচ্ছা, এটার হচ্ছে দিবেন না, এক্সাম্পল দিবেন না, এক্সাম্পল দেন। বলেন, বলে হ্যাঁ, গেছি। যেমন প্রিপোজিশন, যেমন ইন হতে পারে, ইন, অন, অফ, আপ, উইথ, বাই, টু, অ্যাট ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলো আলোচনা করব, কখন অন হবে, কখন অ্যাট হবে, কখন আপ হবে, কখন ডাউন হবে, কখন উইথ হবে, কখন বাই হবে, কখন অ্যাট হবে, এগুলো সব আলোচনা করব। ইত্যাদি লিখে নেন, আমরা পরবর্তীতে যখন ডিটেলস যাব তখন আলোচনা করব। এখন আমরা জাস্ট সংজ্ঞাগুলো লিখছি, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে ভাই, আপনাদের কিন্তু একটু পড়তে হবে, 2বার 3বার করে একটু পড়বেন, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। তো আমরা সবাই পড়ছি, হয়তো বা অনেক দিন ধরে আপনারা পড়াশোনার মধ্যে নাই, তাই মনে না, আমার আগে মনে ছিল না, এখন যখন এইগুলা ক্লাস 6-7 এ পড়ছি, সে কত বছর আগে। হ্যাঁ, সেটাই, একটু পড়লে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখেন তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, তারপরে আমরা প্রিপোজিশন পরে হচ্ছে কনজাংশন, যেটা আজকে কিন্তু আমরা একটা আলোচনা করছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। প্রথমে একটা প্রশ্ন ছিল, আজকে যে পরীক্ষা ছিল, প্রথমে একটা একটু করবেন, মিউট করবেন, তাহলে একটু মিউট করবেন, যার কল আসবে একটু মিউট রাখবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের কনজাংশন, আমরা আজকে একটা কনজাংশন ক্লাস আলোচনা করছি প্রথমেই, কারণ যুক্ত করা। বাংলাতে বলছিলাম এবং, ও, অথবা, অর্থাৎ, সুতরাং, অতএব, এগুলো হচ্ছে কনজাংশন, এই রব আর কি। আর হচ্ছে এখানে দেখেন, এটা কনজাংশন একই। তাহলে আমরা কনজাংশনটা লিখি, লেখার পরে সংজ্ঞাটা লিখি, কনজাংশনের সংজ্ঞাটা লিখি। যে শব্দ বা ওয়ার্ড দ্বারা লিখি, সবাই লিখি, যে ওয়ার্ড দ্বারা, এবার লিখব, যে ওয়ার্ড দ্বারা, দেখেন, যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপন করা হয়, এটা লিখবেন, সংযোগ। যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে কনজাংশন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে কনজাংশন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে কনজাংশন বলা হয়। দেখি আপনারা লিখছেন না কিনা। আমাকে একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, আমাকে একটু দেখাবেন, যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে কনজাংশন বলা হয়। গুড, সারিয়া সুন্দর হয়েছে লিখছেন। এবার সারিয়ার উদাহরণ জান। এবার সুন্দর লিখবেন, যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে কনজাংশন বলা হয়। আচ্ছা, মেহরুন্নেসা আপু, আপনি তো যদি লিখে থাকেন তাহলে আমাদের একটু জানাবেন, আপনি আছেন? হ্যাঁ, আপনাদের একটু লিখে নেন, আমরা একসাথে উদাহরণে যাই। ওই যে মেহরুন্নেসা আপু অ্যাডভান্স লিখে ফেলছে, অ্যান্ড, বাট, অর, ইয়েট। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। বলেন, অমি আপু দেখান। আচ্ছা, অমি আপু আপনি করেন, আপনি দেখান ওনাকে। আচ্ছা, আমি বলি, সমস্যা নেই। দেখেন, যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে কনজাংশন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা 2টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে কনজাংশন বলা হয়। আমি যে বলতেছি, এর দিক দিয়ে কিন্তু আমার কিন্তু ভালো হচ্ছে, আপনারও যেমন উপকার হচ্ছে, আমারও উপকার হচ্ছে। কেন? কারণ আমার কিন্তু এগুলো চর্চা হয়ে যাচ্ছে। বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলা হয়, এটাই। স্থাপন করে, ওই যে আপু লেখছে, ওটা দেখে একটু আপনি লিখে ফেলেন। মোবাইলটা টাচ লেগে জায়গা, এই হলো সমস্যা, তার জন্য তখন দেরি হয়েছিল দেখাইতে। আচ্ছা, সমস্যা নেই।
তারপরে ইয়া করেন, শুনেন, লেখেন এগুলো উদাহরণগুলো লেখেন। অ্যান্ড, বাট, অর, ইয়েট এত পর্যন্ত লেখেন। আরও লিখতে পারবেন অ্যাজ, জি আনলেস, লেস, এগুলো যাই হোক, এগুলো আসবে, এগুলো পরে ইয়া করবো। সিম্পল দুই একটা লেখেন। আনলেস, সো লিখতে পারেন, সো মানে সুতরাং, এগুলো আসবে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারজেকশন। আমরা ইন্টারজেকশন চলে যাবো এবার, মনে হয় 8 নম্বর। হ্যাঁ, 8 নম্বর ইন্টারজেকশন যে লিখছি, ঠিক আছে। এবার লাস্ট কিন্তু এটা। তাহলে আমরা লিখবো যে ওয়ার্ড দ্বারা, লেখেন, যে ওয়ার্ড দ্বারা মনের ভাব, আবেগ, আনন্দ, উল্লাস ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। এটা লিখতে পারেন, যে ওয়ার্ড দ্বারা মনের ভাব, আবেগ, আনন্দ, উল্লাস ইত্যাদি প্রকাশ পায় বা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? ইন্টারজেকশন। ঠিক আছে। ইন্টারজেকশন কিছু চিহ্ন আছে কিন্তু, যেমন হোয়াট চিহ্ন, তারপরে তোমার আপনার বিষম চিহ্ন, এরকম। তারপর কি বলছেন? আমি বলছি ওয়ার্ড দ্বারা মনের ভাব, আবেগ, আনন্দ, উল্লাস ইত্যাদি প্রকাশ পায় কিংবা ইত্যাদি প্রকাশ করা হয়। আমরা এটা আবেগ, আনন্দ, উল্লাস, দুঃখ যাই প্রকাশ করেন সেটাই হচ্ছে ইন্টারজেকশন। লেখা হলে এক্সাম্পল লিখবো। এক্সাম্পল লেখেন হায় আল্লাহ, লেখেন হায় আল্লাহ। হায় আল্লাহর কি হলো, লোকটা মরে গেল, রাশিয়া মানুষ বলে এরকম। লেখেন হায় আল্লাহ, লেখে একটা নিচে একটা বিষময় সূচক চিহ্ন দিবেন। তারপরে লিখবেন আহ, কষ্ট পাইলাম। হয়, লেখেন হায় আল্লাহ, HI দেন, HI দেন, সমস্যা নাই। হ্যাঁ, HI দিতে পারেন। হায় আল্লাহ, স্পেস আল্লাহ, হায় আল্লাহ দিয়া বিষময় চিহ্ন। হ্যাঁ, তারপর লেখেন হচ্ছে আহ, আহ, ও পাশেই আহ দিয়ে বিষময় চিহ্ন। আবার যে হুররা, মানে আনন্দ উল্লাস করতে হুররা দেয়। এই তিনটা হুররা, HURRAH, হুররা দিয়া এতটুকু, এই তিনটা করে এক্সাম্পল। হ্যাঁ, বিষময় চিহ্ন এত দিলে হবে। আবার আচ্ছা, একটা দিতে পারেন সো স্যাড, দিয়েও বিষময় চিহ্ন দিতে পারেন, ইত্যাদি লেখেন। এত এক্সাম্পলের দরকার নেই। যখন আমরা করবো তখন প্র্যাকটিক্যাল আমরা যেহেতু করবো, এদিকে সময় নষ্ট করবো না, যেহেতু ওইদিকে আমরা প্র্যাকটিক্যাল করবোই, এই জন্যই এখানে সময় নষ্ট করবো না। আচ্ছা, এতটুকুর মধ্যেও সবাই বুঝতে পারছি তো? কোনো কনফিউশন থাকলে আমাকে বলবেন। যদি কোনো কিছু অ্যাড করতে হয়, আমি তো আসলে এভাবে কাউকে পড়ায় অভ্যস্ত নাই। তারপরে হচ্ছে নিজের ভালো হচ্ছে, এই জন্য আপাতত আপনার সাথে আলোচনা করছি, প্র্যাকটিস হয়ে যাচ্ছে এই কারণে। আর যদি আমার এর সাথে কোনো অ্যাড করতে হয়, কোনো যোগ করতে হয়, সেটা আমাকে বলবেন। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ডিটেলস আলোচনা চলে যাই। সুন্দর করে হেডিং দেন হচ্ছে নাউন, চলে যাই। হেডিং দিব? হ্যাঁ, আবার হেডিং? হ্যাঁ, হেডিং। এবার হচ্ছে বিস্তারিত আলোচনা, নাউন দিবেন। নাউন এগুলো তো পার্ট অফ স্পিচ কত প্রকার লিখছি, এবার নাউন কত প্রকার এবং কি কি নাউন এক্সাম্পল দিবেন না? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার লেখেন। আজকে কি পুরোটা এটা শেষ করবেন? না না, আজকে সম্ভবত শুধু নাউনটাই শেষ করতে পারবো, তাছাড়া সময় পাবো না। নাউনটাই তো অনেকগুলো, 5টা স্টেপ, এই 5টা স্টেপই শেষ করবো, নাউনটাই শেষ করবো আজকে। ঠিক আছে, নাউনটা শেষ করবো। আচ্ছা, সবাই উপরে হেডিং দেন নাউন, খাতার মাঝ বরাবর নাউন হেডিং দিবেন। দিছেন? আচ্ছা, ঠিক আছে। নাউন দিয়ে এখানে লেখেন। যেহেতু আমরা এক্সাম্পল আগে দিয়ে আসছি, এবার কিন্তু আর এক্সাম্পল মানে দিব না, সংজ্ঞা দিব না। লেখেন নাউন। আচ্ছা, নাউন হচ্ছে প্রকারের, আমি 2টা বই 2 রকম দেখছি। একটা বই আমি দেখছি নাউন প্রধানত 2 প্রকার, একটা বই দেখছি আমি নাউন 5 প্রকার। এখন আমি এক কাজ করি, ওই নাউন
আচ্ছা আমি হচ্ছে চৌধুরী হুসাইনের বইয়ের অনুসরণী করি না আমাদের জজ সিরিজের করব? আচ্ছা এক কাজ করি। আচ্ছা নাউন পাসপোকার এটা বললেই মনে হয় বেটার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জজের মতে নিয়ে যাই। আচ্ছা লেখেন নাউন, লেখেন। সমস্যা নেই, অন্য আদার্স পার্সনরা কি বলে সেটা একটু শুনেন, আমারটা শুনলে তো হবে না। আচ্ছা সমস্যা নেই, মূলত বেসিক জিনিসটা এক। এখানে হচ্ছে একটাকে ভেঙে চারটা করছে, আর এখানে চলে আসছে। লেখেন, সমস্যা নেই, লেখেন হচ্ছে নাউন। হ্যাঁ 5 প্রকার লেখেন। আচ্ছা 5 প্রকার লেখেন। হ্যাঁ নাউন লেখেন, নাউন 5 প্রকার, নাউন 5 প্রকার লেখে 5 প্রকার লেখে এ নাম্বার নিচে, এ নাম্বার দিয়ে হেডিং লেখেন প্রপার নাউন। যদি 2 প্রকার হইতো তাহলে হচ্ছে কি কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আসতো। কনক্রিট আবার হচ্ছে 4 প্রকার, এই আর কি বিষয়টা এরকম। মানে চৌধুরী হোসেন একভাবে লিখছে। প্রথম লিখবেন প্রপার নাউন, এ দিবেন, এ নাম্বার দিয়ে দিবেন, প্রপার নাউন দিয়ে আন্ডারলাইন করবেন প্রপার নাউন। শুধু আপনি না, সবাই আমাকে একটু দেখায়েন, কারণ আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ। আন্ডারলাইন করব প্রপার নাউন, হ্যাঁ আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করবেন, একবারে এক্সাম্পল দিয়ে চলে যাব আমরা। আচ্ছা এখানকার ডিটেলস আলোচনা করে চলে যাব, আর এভাবে করব না। হ্যাঁ প্রপার নাউন, প্রপার নাউন ঠিক আছে। প্রপার নাউন এখানে ব্যাকেটে বাংলা লেখেন বিশেষ নাম, পাশে বাংলাতে ব্যাকেট দেওয়া, পাশে বাংলা লেখেন বিশেষ নাম। এই সাকিব আল হাসান, শাহরিয়ার জামান, আপনি দেখান, আপনি তো দেখাচ্ছেন না, আর আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ বিশেষ নাম। আচ্ছা এটা ব্যাকেট দিয়ে দেন, বিশেষ নাম কি ব্যাকেটে ক্লোজ করে দেন। এটা জাস্ট আমরা বাংলাটা আর কি মনে রাখার জন্য আমরা হ্যাঁ। আচ্ছা লেখেন বিশেষ নাম, লিখছেন তো? তাহলে আমরা এখানে প্রপার নাউনের সংজ্ঞা দিয়ে যাই। বলেন, লেখেন যে ওয়ার্ড দ্বারা, এবার আবার লিখবো সংজ্ঞা লিখবো, যে ওয়ার্ড দ্বারা, হ্যাঁ যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়। নির্দিষ্ট, নির্দিষ্ট কিংবা একমাত্র, নির্দিষ্ট অথবা একমাত্র লেখেন, নির্দিষ্ট অথবা একমাত্র ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম বোঝায়, তাই প্রপার নাউন। ভাই আবার একটু বলেন, যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট, যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট বা একমাত্র ব্যক্তি, বস্তু ইত্যাদির, ব্যক্তি বস্তু ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তার মানে আমাকে আস্তে আস্তে বলতে হবে, তাই যা বুঝলাম আর কি। একটু স্লোলি বলেন, এত দ্রুত বললে লিখে সাথে পাই না। যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট বা একমাত্র ব্যক্তি, বস্তু, ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলা হয়। ওকে, হ্যাঁ ওকে যদি হয় তাহলে আমরা উদাহরণ দেই। হ্যাঁ যেমন লেখেন, যেমন হচ্ছে এখানে একটু একটু লেখে নিই। আচ্ছা যেমন লেখার, আচ্ছা আগে লেখে নিই, পরে নোট লিখবো। আচ্ছা পরে নোট দিব। যেমন মনে করেন হচ্ছে যার যার নাম লেখেন, আপনাদের নাম যা লেখেন, যার নাম সে লেখেন। হ্যাঁ যেমন লেখেন, শাহরিয়ার লেখেন, আর অমি লেখেন, মেহরুন লেখেন, আলমগীর লেখেন, আখতার লেখেন, এগুলো লেখেন, যার যার নাম সেটি লেখেন। হ্যাঁ লেখেন। তারপরে হচ্ছে যেমন লেখেন বাংলাদেশ লেখেন, দেশের নাম হতে পারে। এখানে আলাদা আলাদা আসলে করা যায়, আমরা একসাথে লিখবো। দেশের নাম প্রতিটা একটা করে লিখবো। যেমন ব্যক্তির নাম, এবার দেশের নাম লিখবেন, দেশের নাম লিখবেন বাংলাদেশ, ঠিক আছে। এবার ভাষার নাম লিখবেন বেঙ্গলা। আচ্ছা বেঙ্গলা বানানো কিন্তু বিই আছে। আচ্ছা ভাষার যখন লিখবেন তখন বিই হবে, বিএ দিয়ে নেই, তাহলে ভুল হবে। বেঙ্গলা, BENGLA বেঙ্গলা, BENGLA বেঙ্গলা। আচ্ছা বেঙ্গলা, এবার ভাষা বোঝায়। আচ্ছা এবার কমা দেন বেঙ্গলা। আচ্ছা অন্যরা কি লিখতেছি আমরা, একটু দেখাবেন আমাকে। আচ্ছা একটা ইংলিশ লেখা দরকার নেই, একটা করে দিব তো উদাহরণ, এই কারণে বলছি। আচ্ছা তারপর হচ্ছে লেখেন দ্বিপদ্মা, ঠিক আছে দ্বিপদ্মা,
এবার নদীর নাম, বস্তুর নাম বোঝাচ্ছি আমরা। আবার হচ্ছে দি স্কাই মানে কি আকাশ, দি সান, এগুলা। এবার ইত্যাদি লেখেন। এবার আমরা নোট লিখব। লিখবো হচ্ছে প্রপার নাউন চেনার উপায়। একটা নোট লিখবো আমরা, নিচে লিখবো নোট, লিখে আন্ডারলাইন করবো, লিখবো নোট। কারণ একবারে নোটে আলোচনা করলে সবচেয়ে ভালো হবে। চেনার কিছু উপায় আছে, সেটা বলে দিই। চেনার উপায় লেখেন, লিখছেন? নোট লেখেন চেনার উপায়। লিখবেন প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্যাপিটাল লেটার, বাংলাদেশ বাংলার ক্যাপিটাল আছে, আপনাদের যার ব্যক্তির নামে ক্যাপিটাল আছে, জানেন তো? পদ্মা কোনো কিছু নামে যেখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। লিখবেন প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং প্রপার নাউনের আগে দেখেন প্রায় সময় আর্টিকেল যুক্ত হয়। প্রপার নাউনের আগে আর্টিকেল, প্রায় সময় আর্টিকেল যুক্ত থাকে। যেমন দ্বিপদ্মা বলছি, নদীর আগে দিয়ে আসে, এরকম প্রপার নাউনের পূর্বে আর্টিকেল যুক্ত হয়। আর্টিকেল তো আমরা বুঝি, তাই না? আর্টিকেলও তো এর ভেতরে পড়া নিতে হবে, আর্টিকেলও ডিটেলস আলোচনা করতে হবে, সবই আলোচনা করতে হবে। আসলে ইংলিশের একটু ইয়া না। এখন আপনারা কতদিন থাকবেন সেটাও তো জানি না। যে অবস্থা সবাই আস্তে আস্তে কমে যাচ্ছে। 2-3 জন অলরেডি বলেই দিছে যে এর মধ্যে আর নাই, ক্লাসের মধ্যে থাকবে না। হয়তো পরীক্ষা শুধু দিতে পারবে, ক্লাসে থাকবে না, এরকম সবাই বলে দিচ্ছে। এখন কি বলবো? আচ্ছা যাই হোক, যে থাকবে তার ভালো হবে নাকি? এরপর থেকে যে থাকবে না তার থেকে ভালো হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা কতটুকু লিখছিলাম? প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তারপর হ্যাঁ, প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং প্রপার নাউনের পূর্বে প্রায় সময় আর্টিকেল যুক্ত হয়। প্রপার নাউনের পূর্বে প্রায় সময় আর্টিকেল যুক্ত হয়। যেমন আপনি বাংলাদেশে পদ্মা লেখার সময় পদ্মা কিন্তু লিখতে হয়, নদীর নাম, রিভারের নামের আগে। তারপরে বাংলাদেশ হচ্ছে কোনো ব্যক্তির নাম, সূর্যের আগে কিন্তু দি সান দেই আমরা, তাই না? পৃথিবীর আগে। প্রপার নাউনের পূর্বে এরপরে কি কথাটা বলছিলেন? প্রপার নাউনের পূর্বে প্রায় সময় আর্টিকেল যুক্ত হয়। প্রপার নাউনের পূর্বে প্রায় সময় আর্টিকেল যুক্ত হয়। আর্টিকেল তো আমরা জানি AND আর্টিকেল, তাই না? আর্টিকেলের ক্লাসও করতে হবে, সবই ক্লাস করতে। এই জন্য বলছি যে থাকবেন ইনশাআল্লাহ তাদের ভালো হবে, আর না থাকলে তো করার কিছু নাই। আপনারা যদি 1-2 জন থাকেন, 1-2 জন নিয়ে আমি চালায় যাব, সমস্যা নেই ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। হয়তো প্রতিদিন পারবো না, 2-1 দিন পর পারবো, কারণ আমার একদিন পর ক্লাস থাকে। পসিবল না। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখি। এবার তাহলে আমরা বুঝতে পারলাম। এখন তো প্রপার নাউন থেকে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা পারবো না ইনশাআল্লাহ। যেমন আমি এখানে একটা উদাহরণ আমি দিই, কারণ আমি একটা প্রশ্ন আসছিল। যেমন হচ্ছে কি বলবো, এটা দিব না, একটা দিই। মনে করেন যে যদি বলা হয় ইন্ডিয়া কোন নাউন, তাহলে কি নাউন বলবো আমরা? প্রপার নাউন, ঠিক আছে। আর যদি বলে ক্রিকেট, তাহলে কি নাউন বলবো? হ্যাঁ ক্রিকেট। ফুটবল, ক্রিকেট, এবার কোন নাউন বলবো? এটাও প্রপার নাউন। হ্যাঁ, কেন প্রপার নাউন আমি বোঝাই, কারণ ক্রিকেট পৃথিবীতে একটাই খেলা, ফুটবল একটাই খেলা, যেটা একটা আছে। আমরা উদাহরণ এক্সাম্পলে লিখছিলাম, মনে আছে? হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট খেলা, ক্রিকেট একটাই, এই জন্য প্রপার নাউন হবে। যদি বলে বাংলার জান বাংলার পান সাকিব আল হাসান, যদি বলে সাকিব আল হাসান কোন নাউন? প্রপার নাউন, কারণ সাকিব বিশ্বের মধ্যে একটাই। সাকিবের মতো বড় প্লেয়ার তো বাংলাদেশে খুব কমই আছে, বাংলাদেশে তো নাই, বাংলাদেশে এরকম বড় কমই আছে। মানে এরকম বড় নির্দিষ্ট একটা বোঝাতে
সেটা কিন্তু প্রপার নাউন। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বর চলে যাই, সময় লম্বা করব না। প্রপার নাউনের পর আমরা লিখব কমন নাউন। কমন নাউন কমন নাউন লিখব যে ওয়ার্ড দ্বারা প্রপার নাউনের কমন নাম বোঝায়। এটা একটু ওর মতন একটু প্যাচ আছে, যে ওয়ার্ড দ্বারা প্রপার নাউনের কমন নাম বোঝায়। যেমন আলমগীর একজন মানুষ, আলমগীর, তারপরে হচ্ছে শাহরিয়ার, আমরা তো সবাই, আমরা তো কিন্তু সবাই প্রপার নাম। যদি সবাই একসাথে হই, আমার জাতিগত একটা নাম আছে, সেটা হচ্ছে নাউন। তাই আমরা হ্যাঁ, যে ওয়ার্ড দ্বারা প্রপার নাউনের সাধারণ নাম বোঝায়, প্রপার নাউনের সমষ্টির সাধারণ নাম বোঝায়, সমষ্টি বোঝায়। আচ্ছা, সমষ্টির সাধারণ নাম বোঝায়। যে ওয়ার্ড দ্বারা প্রপার নাউনের সমষ্টির সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। আবার আরেকটু লিখতে পারি, বলতে পারি যে এইভাবে, যে ওয়ার্ড দ্বারা আপনার হচ্ছে কমন নাউন। আচ্ছা, কমন নাউনের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি যে ওয়ার্ড দ্বারা এক ব্যক্তিকে না বোঝে সমগ্রকে বোঝাবে, বইয়ের ভাষায় এইভাবে লিখতে যেতে পারে। আমি আমার বললাম আর কি। ভাই আউলায় গেলাম, আবার বলেন। যে ওয়ার্ড দ্বারা প্রপার নাউনের সাধারণ সমষ্টির নাম বোঝায়, সাধারণ সমষ্টির নাম বোঝায়, এটা বলবেন। আচ্ছা, সমষ্টির নাম বোঝায়। একজন ক্যামেরাটা অন করে লেখেন, তাহলে ভালো হবে। আমি কতটুকু বলছি আমার জন্য ভালো হয় দেখতে। যে ওয়ার্ড দ্বারা প্রপার নাউনের কমন নাম মানে সাধারণ নাম বা সমষ্টি নাম বোঝায়। আচ্ছা, এটা লেখেন, সমষ্টি নাম বোঝায় লেখেন, এটাই ভালো হবে। তাকে বলা হয় নাম বোঝায়, তাকে বলা হয় কমন নাউন। কমন নাউন লিখছেন? হ্যাঁ, কমন নাউন। তাহলে যেমন আমরা উদাহরণ দেই, লেখেন। যেমন ম্যান, কাউ, তারপরে হচ্ছে স্টুডেন্ট, টিচার। এগুলা কিন্তু স্টুডেন্ট অনেক আছে, অনেক মানুষ নিয়ে স্টুডেন্ট গঠিত হয় না? কমন নাউনের সমষ্টি না স্টুডেন্ট? তারপরে মনে হচ্ছে যে মানুষ, কারণ আপনি আমি সব মিলেই তো মানুষ, এরকম। তারপরে মনে করেন যে টিচার, আমাদের তো অনেক টিচার আছে, যেমন হচ্ছে জাহাঙ্গীর আলম স্যার, খায়রুল স্যার, তারপরে সাইফুর স্যার, সব মিলেই তো টিচার। এরকম কয়েকটা এক্সাম্পল দেন। আবার যেমন লিখতে পারেন চাইল্ড, লিখতে পারেন শিশু, ইনফ্যান্ট, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোই দিই। ইনফ্যান্ট লেখেন, ইনফ্যান্ট মানে নবজাতক শিশু। আবার লিখতে পারেন, চিলড্রেন লিখতে পারেন, সেটাও লিখতে পারেন। আবার আপনি লিখতে পারেন হচ্ছে এখানে অক্স লিখতে পারেন, মানে সার। আবার অক্সিজেন পুরাল করা হয়েছে, যাই হোক, অক্স লিখতে পারেন। সার, অনেক সার আছে, মানে সার গরু। আলমগীরের বাড়িতে একটা থাকতে পারে, আমাদের বাড়িতে একটা থাকতে পারে, শাহরিয়ার বাড়িতে একটা সার গরু থাকতে পারে, এরকম। তাহলে কি বুঝতে পারলাম যে প্রপার নাউনের যখন সমষ্টি গঠিত নাম বোঝাবে, তাহলে এটা তো কমন নাউন। ঠিক আছে? এবার আমরা চলে যাব হচ্ছে কালেকটিভ নাউনে। লিখবেন কালেকটিভ নাউন। ও আচ্ছা, সরি, কমন নাউনের বাংলাটা লিখলেন না, বাংলাটা লেখেন সাধারণ নাম। কমন নাউনের কাছে বাংলাটা ব্যাখ্যায় লেখেন সাধারণ নাম। এটা আমাকে দেখাইলে আমার মনে হয় আর কি, আমি যদি না দেখতে পাই তাহলে বলেই যাচ্ছে, আপনি লিখেই যাচ্ছেন। একজন একটু ক্যামেরা রেখে দেখাবেন, তাহলে আমার মনে হয়, দেখলেই মনে হয় পাশে লেখা হবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে যাব কিসে? কালেকটিভ নাউন। দেখেন কালেকটিভ, COLL, বানানের কথা বলছিলেন, COLL, ECTIV। হ্যাঁ, কালেকটিভ নাউন। এই কালেকটিভ মানে তো কিন্তু সমষ্টি, বুঝলেন? লেখেন সমষ্টিগত নাম, বাংলা লেখেন সমষ্টিগত নাম।
সমষ্টিগত নাম 3 নম্বর আছে, আর 2টা আছে এর পরে ভাই, তাড়াতাড়ি শেষ করে দিই। সমষ্টিগত নাম লেখেন। হ্যাঁ আচ্ছা, সমষ্টিগত নাম লেখেন। দেখেন, যে ওয়ার্ড দ্বারা কমন নাউনের কিছু সংখ্যক একত্রিত বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কমন নাউনের, এবার কিন্তু ওটা কমন নাউন প্রপারকে করছে, একত্রিত করছে, এবার কিন্তু এটা কিন্তু কালেকটিভ কিন্তু কমনকে একত্রিত করতেছে। হ্যাঁ, কমন নাউনের কিছু একত্রিত সমষ্টি বোঝায়, কিছু একত্রিত সমষ্টি। একত্রিত সমষ্টি নাম বোঝায়, একত্রিত সমষ্টি। এটা আমি বোঝাচ্ছি, উদাহরণের মাধ্যমে বোঝাই দিব, সমস্যা নাই। হ্যাঁ, সমষ্টি বোঝায়। নাম বলছেন একবার বলছেন সমষ্টি বোঝায়। আচ্ছা, সমষ্টি নাম বোঝায়, এই তো নাউন মানে তো নাম। সমষ্টি বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। হ্যাঁ, কালেকটিভ নাউন বলা হয়। এটা যদি আমরা বইয়ের মতো করি, বইয়ের মধ্যে সম্ভবত এভাবে দেওয়া আছে যে নাউন ধারা ব্যক্তি বা বস্তুর আলাদা, মানে কমন নাউনের ব্যক্তি আলাদা না বুঝিয়ে একসাথে বোঝায়, এরকম হতে পারে। কিন্তু আমরা আমাদের মতো যেভাবে বলছি এভাবে মনে রাখতে সুবিধা হবে, কারণ স্টেপ বাই স্টেপ। কিন্তু আমি কিন্তু মনে রাখবো যখন প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন। প্রপার নাউনকে কিন্তু কমন নাউন মডিফাই করছে না আমাদের এক্সাম্পলে। আবার হচ্ছে কালেক্টিভ কিন্তু আবার কমনকে মডিফাই করছে। তার মানে এর একটার সাথে একটা লিঙ্ক যুক্ত, এইভাবে মনে রাখলে সুবিধা হয় আর কি। আচ্ছা, এবার আমরা করি, যেমন লেখেন টিম, উদাহরণ দেন। টিম TEAM, টিম, খেলার টিম হয় না, খেলোয়াড়দের টিম। কারণ সব TEAM, টিম। হ্যাঁ, টিম। তারপরে যেমন হচ্ছে জুরি লিখতে পারেন, জুরি মানে যে JURY, জুরি, JURY, জিরি। আবার লিখতে পারেন ক্যাটেল, আমি উদাহরণ দিচ্ছি পরে বোঝাচ্ছি। ক্যাটেল লেখেন CATTLE, ক্যাটেল, CATTLE, ক্যাটেল মানে যে গবাদি পশু হয়। এর বাংলা আচ্ছা, একবার বাংলা কি লিখে রাখলে ভালো হবে না? বাংলা মনে পারবেন না, মনে রাখতে হবে নাকি? বলেন বললে ভালো হয়, লিখে রাখি, সমস্যা কি? দেখেন, তাহলে বাংলাটা লেখেন। আচ্ছা ঠিক আছে, টিমের বাংলা তো জানেন, দল। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা কি বলছিলাম, টিমের পরে হ্যাঁ, জুরি মানে হচ্ছে বিচারকের দল। মানে একটা জুরি, হ্যাঁ, একটা জুরি বোর্ড বসে না, যখন একটা সালিশ টালিশ হয়, দেখবেন 5-7 জন একটা জুরি বোর্ড বসায়, যারা বিচার দেখছেন হয়তো বা। মনে করেন যে রাগ করে বউ পিটাইলো, বউকে তালাক দিয়ে দিল, এখন এলাকার মানুষজন বসে জুরি দিয়ে জুরি বোর্ড যেটা বসে আর কি। আচ্ছা, তারপর লেখেন ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু পালন করে একটা খামার বলা হয়, গবাদি পশুর খামার, একটা ক্যাটেল, গবাদি পশুর খামার বলা হয়। হ্যাঁ, খামার, গবাদি পশুর খামার। হ্যাঁ, খামার, ক্যাটেল মানে গবাদি পশুর খামার বোঝায়। আবার হচ্ছে প্যানেল লিখতে পারেন, প্যানেলও কিন্তু একটা আবার প্যানেল হচ্ছে মানে হচ্ছে প্যানেল মানে সদস্যবিন্দু, কিছু সদস্যবিন্দু হয় প্যানেল দেখেন PANEL, প্যানেল। হ্যাঁ, আবার সদস্যবৃন্দ। হ্যাঁ, সদস্যবিন্দু। আবার হচ্ছে গ্যাং লিখতে পারেন, ডাকাত দলের গ্যাং হয় না, কিংবা গ্যাং থাকে, গ্যাং লেখেন GANG, গ্যাং। এই গ্যাং মানে কিন্তু হচ্ছে দল, গ্যাং মানে দল হয়। আচ্ছা, এবার ইত্যাদি লিখে ফেলেন, আর যাব না। উদাহরণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে কিন্তু ভাই, যেগুলো উদাহরণ দিলাম প্রতিটা পরীক্ষাতে আসা, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দিবে। আর এগুলো কিন্তু আমি দিছিলাম আপনার যে কি বোঝানো হচ্ছে বাংলাটা? গ্যাং দ্বারা হচ্ছে ডাকাতের দল বোঝায়,
ডাকাতের। হুম। আচ্ছা, এবার পরবর্তীতে চলে যাই। লেখা হইলে আমাকে বলবেন। আমারটা কমপ্লিট। হ্যাঁ, এবার লেখো ম্যাটেরিয়াল নাউন, লেখেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন আরও সহজ, সুন্দর একটা নাউন। এটা আমার পছন্দের নাউন। ম্যাটেরিয়াল থেকে প্রশ্ন আসলে আমি খুব পারি, বুঝলেন? আপনি তো একদম এগিয়ে আছেন, বলেন ম্যাটেরিয়াল স্পেলিং বলেন। হ্যাঁ। এম ই এম এ এম এ টি আর আই এল ERIAL, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। আই এ এল ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, নাউন। আপনি একটু দেখান সবাইকে স্পেলিংটা। ম্যাটেরিয়াল বাংলা অর্থ বলেন, একসাথে দেখাচ্ছি, বাংলাটা বলেন। ম্যাটেরিয়াল মানে হচ্ছে আপনার উপাদান। উপাদান। হুম, উপাদানের নাম। উপাদানের নাম আছে। উপাদানের নাম। উপাদানের নাম। একটু দেখান ওদেরকে। ওকে, দেখাচ্ছি। আলমগীর বন্ধু আছো? একটু দেখাচ্ছি, আমাকে তো লিখতে তো একটু টাইম লাগবে। আলমগীর বন্ধু আছো? যাক, আল্লাহ তোমাকে দেখ হায়াত দারাজ করুক, যে এত অফিস করার পরেও, অনেক পরিশ্রম করার পরেও যে আমাদের সাথে আসো। ভাইয়া আমিও কিন্তু অফিস করেছি। হ্যাঁ, না আপনি তো আছেন, থাকবেন, সেটা জানি। ইনশাআল্লাহ। আপনাকে তো কথা বলতেছেন, আমি বুঝতে পারতাছি, কিন্তু আলমগীর বন্ধু তো বুঝতে পারতেছি না। আজকে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন লিখছেন? সবার লেখা হলে আমাকে জানাবেন। উপাদানের নাম। সবার লেখা হলে আমাকে দেখাবেন। শাহরিয়া, আমাকে দেখান। এমডি ভাই যে উনি কি ফাঁকিবাজি নাকি? দেখায় না তো। না না, উনি ভালো ছেলে, একজন খুব সৎ, নির্ভীক, মাশাআল্লাহ, অনেক ভালো। ফাঁকিবাজি না, ওটা আপনাকে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা ভাইয়া, জাস্ট মজা করলাম। আচ্ছা, তারপর মেহরুন্নেসা আপু দেখান প্লিজ। দেখালাম তো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা চলে যাই, এবার উদাহরণ চলে যাই। লেখেন যে নাউন দ্বারা কোনো বস্তু আচ্ছা কোনো বস্তু যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় যা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। দেখেন, যে আচ্ছা, যে নাউন দ্বারা, আমি আস্তে আস্তে বলি, আপনারা সুন্দর করে লেখেন। যে নাউন দ্বারা, এতটুকু তো লিখতে পারবেন, লেখেন যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায়। কোনো বস্তুর নাম বোঝায়। হ্যাঁ, যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় কিন্তু গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। শুধু পরিমাপ করা যায়, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। রিয়াল নাউন বলে। হ্যাঁ, হলে আমাকে জানাবেন। হয়েছে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন উদাহরণ দেন। যেমন দেখেন, ম্যাটেরিয়াল নাউন থেকে আমি যেগুলো পরীক্ষায় বারবার আসে চাকরি করে ওইগুলোই বলি। আচ্ছা, যেমন রাইস লেখেন, মিল্ক লেখেন, সুগার লেখেন, ওয়াটার লেখেন, অয়েল লেখেন। আচ্ছা, রাইস, মিল্ক, সুগার, ওয়াটার। আচ্ছা, স্পেলিং বলে দিই। RICE, রাইস মানে চাউল বা ভাত বোঝায়, এরকম। তারপর হচ্ছে বাংলাও লিখে ফেলেন পাশাপাশি। শাহরিয়ার, আপনি দেখান, লিখছেন? দেখি উদাহরণ লেখেন। আচ্ছা, রাইস মানে চাল লেখেন। তারপর মিল্ক লেখেন, মিল্ক মানে দুধ। মিল্কের পরে লিখবেন সুগার, SUGAR, সুগার মানে চিনি। SUGAR, সুগার মানে চিনি।
তারপরে লিখবেন হচ্ছে ওয়াটার, WATER, ওয়াটার, ওয়াটার মানে পানি, এগুলো আছে। তারপরে আবার লিখতে পারেন হচ্ছে আপনার কফি, কফিও আসছিল আরেকদিন পরীক্ষার মধ্যে দেখলাম আমাদের এক্সাম্পল নিচে কফি আসছিল, কফি লেখেন COFFE, কফি, COFFE কফি। হ্যাঁ ডাবল ই, কফি, কফি। আর যেগুলো আসে আপনি আচ্ছা এগুলো লিখে নেন, কারণ এগুলোর বাইরে আসবে না, আমি যেগুলো দেখছি সেগুলো বলেন। আচ্ছা লিখছেন গোল্ড লেখেন, ওয়াটার, সুগার, পালস, হানি, কফি, আমি এগুলো লিখছি। হ্যাঁ আচ্ছা গোল্ড লেখেন, স্বর্ণ, স্বর্ণ কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড গোল্ড, হয়, গোল্ড, সিলভার, GOLD, গোল্ড। তারপরে লেখেন, আমি বলি এগুলো লেখেন, শুনেন আমি যেগুলো বলি, হ্যাঁ সিলভার হয়, আমি যেগুলো বলি সেগুলো লেখেন, আসলে সেগুলোই পরীক্ষাতে বারবার আসে তো এই জন্য এগুলো বলি। বলেন। গোল্ডের পরে লেখেন, হ্যাঁ লেখেন গোল্ডের পরে লেখেন কটন, COTTON, কটন, কটন মানে কিন্তু সুতা। Yes, I know. কটন, কটন। তারপর লেখুন ডায়মন্ড, ডায়মন্ড মানে হচ্ছে হীরা। তারপর হচ্ছে রোবার, রোবার মানে হচ্ছে পাথর বোঝায়, রোবার, RUBBER, রোবার। হ্যাঁ তারপরে আরেকটা জিনিস বেশি আসে, পেপার, পেপার লেখেন, পেপার কিন্তু বেশি আসে, PEPER, পেপার, পেপারটা কিন্তু বেশি আসে। PEPR, পেপার, হয় PAPER, পেপার, পেপার যে পেপার আমরা লেখেন না, কাগজ, কাগজ, হ্যাঁ আচ্ছা ইত্যাদি লেখেন, আর বেশি যাবো না, এই কটাই মোটামুটি আসে দেখি বারবার ঘুরে পেঁচায়া। এবার হচ্ছে আপনার 5 নম্বর চলে যান, যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এমন কোনো, হ্যাঁ এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রশ্ন আসে না, আমি দেখি নাই। আমি যতগুলো পরীক্ষা দিচ্ছি প্রতিটা পরীক্ষা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রশ্ন আসে। তার মানে মনে করেন কতটা গুরুত্বপূর্ণ এটা নাউন, এটা স্টার দিয়ে রাখেন, 3 স্টার দেন, শুধু স্টার না 3 স্টার দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন, ABS, অ্যাবাস, TABS, অ্যাবাস, হ্যাঁ অ্যাবাস, TRACT, না না দেখেন হইছে কিনা, ঠিক আছে কিনা দেখি। অ্যাবস্ট্রাক্ট, সি এর পরে টি হবে, ই হবে না, টি হবে, অ্যাবস্ট্রাক্ট, এরপরে কি, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থ বলেন, বাংলা অর্থ। এই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, এটা বাংলা দ্বারা না, আমি একটু আপনার ইয়া করি, মানে এটা বাংলা সঠিক এখন মনে হচ্ছে না, মনে করি। কারণ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার মানে অদৃশ্যমান বলতে পারেন, অদৃশ্যমান নাম আর কি, মানে না না এবার সরি এবার মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আচ্ছা অদৃশ্যমানই লেখেন, কিন্তু এর উদাহরণটা দিব আমরা। এবার লেখেন হচ্ছে উদাহরণ লেখেন, সবাই লেখেন, যে নাউন হ্যাঁ পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্র বুঝি আমরা, হ্যাঁ বুঝি আমি, পঞ্চেন্দ্রিয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, আগে লিখে নেন, পর পঞ্চ ইন্দ্র বলছি। যে নাউন পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করা যায় না, মানে সরি পঞ্চ ইন্দ্র দ্বারা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এবার লেখেন যে নাউন পঞ্চ ইন্দ্র দ্বারা স্পর্শ করা যায় না। কিংবা লিখতে পারেন যে নাউনকে ধরা ছোঁয়া যায় না, এবার লিখতে পারেন, যেহেতু আমি স্পর্শ লিখছি পঞ্চ ইন্দ্র দ্বারা, তাহলে পঞ্চ ইন্দ্রটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়, অদৃশ্যমান ইত্যাদি, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যে নাউন পঞ্চ ইন্দ্র দ্বারা স্পর্শ করা যায় না, পঞ্চ ইন্দ্র দ্বারা স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায় বা অদৃশ্যমান, সেটা তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন।
জানাবেন। এটা কার লেখা? কফি বানান ভুল লিখছে। শাহরিয়ার ভাইয়া কফি বানান ভুল লিখছে। COFFE কফি। কফি বানান একটাই লিখছে শাহরিয়ার ভাইয়া। দুইটাই হবে, দুইটাই লেখেন ভাইয়া। এটা এই বানানো পরীক্ষাতে কারেক্ট স্পেলিং আসে কিন্তু কপি বানান। হ্যাঁ হ্যাঁ, বানানটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আমরা লিখছি। এই যে কমপ্লিট আর 5 মিনিট। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা করবো এবার এক্সাম্পল যাই। এক্সাম্পল বলেন ভাইয়া। হ্যাঁ এক্সাম্পল বলেন। হ্যাঁ সবাই লেখেন অনেস্টি। অনেস্টি বানান আমি বলে দিই। অনেস্টি। হ্যাঁ অনেস্টি বানান বলে দিই। যেমন HONESTY ওই উনি লিখছে অনেস্টি। অনেস্টির পাশে লেখেন হচ্ছে অনেস্টি মানে সৎ। বাংলা লিখে বলেন একবারে, ব্র্যাকেট দিয়ে বাংলা সৎ। অনেস্টি বানানো হচ্ছে সৎ। দেখেন অনেস্টি হচ্ছে সৎ, সৎ লিখে ফেলেন। তারপরে পরেরটা চলে যান, তারপরে লেখেন বিউটি। বিউটি মানে হচ্ছে সুন্দর, সেটা জানেন তো। বিউটি অনেক পরীক্ষাতে আছে বিউটি কোন নাউন, তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। গতকাল পরীক্ষাতে আসছিল বিউটি কি, যদি বলে তাহলে বিউটি নাউন, আর যদি বলে বিউটি কোন নাউন। আমি তো অনার লিখছি, অনারটাও কি হবে না সম্মান? হ্যাঁ সেটা হবে। ওকে, আমি অনেস্টি, অনার, বিউটি। হ্যাঁ ঠিক আছে, আমি তারপরে বারবার আসে সেগুলোকে আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। আচ্ছা বিউটি পরে লিখতে ট্রু লেখেন, সত্য। ট্রু। হ্যাঁ ট্রুথ লেখেন। আচ্ছা টুথ মানে এখন এটা ট্রু না, টুথ লেখেন TRUTH টুথ। ট্রু না টুথ হবে। হ্যাঁ হ্যাঁ টুথ লেখেন। ট্রু কেটে দিব। হ্যাঁ ওটা কেটে দেন, এটা আপনার ইয়ার ভিতরে চলে যাচ্ছে, আপনার ওই যে অ্যাডজেক্টিভের মধ্যে চলে যাবে না। TWTH টুথ। হ্যাঁ TRUTH ট্রুথ। ও আচ্ছা, সরি আমার একটু ভুল হয়েছে। দেখেন সবাই লিখছে, ওর দেওনা দেখে লিখে নেন। এটা মানে সত্য, এটা মানে সত্য লেখেন। তারপর লিখবেন হচ্ছে কাইন্ডনেস মানে দয়ালু। KIND কাইন্ড, NESS কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু। তারপর লিখবেন হচ্ছে গ্রেট, GREAT গ্রেট মানে মহান। গ্রেট মানে মহান। টি হবে গ্রেট মানে মহান। হ্যাঁ তারপরে আরেকটা দিতে পারে আপনার, লেখেন হচ্ছে আচ্ছা চাইল্ডহুড লেখেন, শৈশবকাল। এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড, বয়হুড, চাইল্ডহুড এগুলো লিখতে পারেন। আবার হচ্ছে লাফ মানে হাসা। হাসাটাও কিন্তু একটা কি, হাসার একটা নাম, এটাও কিন্তু আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার নিচে হলে ইত্যাদি দেন, দিয়ে নিচে স্টার দেন, দিয়ে একটু এর সাথে আজকে কাউন্টেবল আনকাউন্টেবল কমপ্লিট করে ফেলবো। অল্প একটা সংজ্ঞা দিয়ে শেষ। আপনার কাউন্টেবল আনকাউন্টেবল দেখে নেবেন। আচ্ছা এগুলো আসলে অন্য কিছু বলার কিছু না। এবার একটা স্টার দেন, নিচে স্টার দেন। স্টার দিয়ে লেখেন যে হচ্ছে যে নাউনকে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলা হয়। কি লিখবো ভাইয়া? যে সকল নাউনকে গণনা করা যায়, যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়। যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়। যে সকল নাউনকে গণনা করা যায় তাকে
Countable? হ্যাঁ কাউন্টেবল নাউন বলা হয়। হ্যাঁ আর লেখেন যে সকল নাউনকে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল বলা হয়। আনকাউন্টেবল নাউন বলা হয়, যে নাউনকে গণনা করা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। আবার লেখেন হচ্ছে মূলত প্রপার নাউন, কমন নাউন আর হচ্ছে অ্যাক্টিভ নাউন, কাউন্টেবল নাউন। লিখছেন? আমাকে একটু দেখাবেন। যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়, যে সকল নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এবার লেখেন হচ্ছে কাউন্টেবল নাউন সমান সমান লেখেন, এইভাবে লেখেন, আমাকে দেখান। কাউন্টেবল নাউন সমান সমান শাহরিয়ার দেখান। কাউন্টেবল নাউন সমান সমান, হ্যাঁ সমান সমান লিখবেন হচ্ছে নাউন, কমন আচ্ছা নাউন। কাউন্টেবল দুইটা ভাইয়া, এখানে কি দুইটা টি হবে না একটা টি দিয়েই হবে? কাউন্টেবল একটাটি হবে, কাউন্ট এবল। একটা হ্যাঁ কাউন্ট এবল, ঠিক আছে, সমান সমান নেন। এবার হচ্ছে লিখছেন কাউন্টেবল নাউন সমান সমান, হ্যাঁ কাউন্টেবল নাউন সমান দিব, হ্যাঁ সমান দিব। হ্যাঁ সমান দেন। সমান সমান হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, তারপরে কমা দেন, কমন নাউন, কমা দিবেন, প্রপার নাউন, হ্যাঁ কমা দিয়া কমন নাউন, কমা দিয়া কালেকটিভ নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। হ্যাঁ আবার আবার নিচে দেন আনকাউন্টেবল দিয়ে লেখা সমান সমান দিয়ে লেখেন ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমরা বুঝলাম এই তিনটা নাউনকে গণনা করা যায়, প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। আর দুইটা নাউনকে গণনা করা যায় না, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আপনি কি সৎ কি গণনা করতে পারবেন নাকি? সে কয়টা সৎ? আনকাউন্টেবল নাউন কোনটা কোনটা যেন বলছিলেন ভাইয়া, আবার বলেন। আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট। মনে করেন যে সৎ তো গণনা করা যায় না, কয়টা সৎ সুন্দর, সে কয়টা সুন্দর গণনা করতে পারেন? পারেন না। কিন্তু আবার এখানে রাইস চাউল গণনা করা যায় না, এমনিতেও বলতে পারি গণনা করতে পারি আমরা, কিন্তু এইটা গণনাযোগ্য না। কারণ মানুষের যখন ভাত রান্না করেন তখন কয়টা চাউল রান্না করেন, এটা কোনো গণনা করা করে মানুষ রান্না করে? পরিমাপ করে। এই আর কি। আচ্ছা এতটুকু হইলে আমাকে দেখাবেন। এতটুকু হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে আমাদের এই পর্যন্তই আর কি ক্লাসটা ছিল। এতটুকু আপনারা ভালোভাবে দেখবেন, ভালোভাবে পড়বেন, 2বার 3বার করে পড়বেন, কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবেন, ঠিক আছে?